আজকে আমরা তাপ সম্পর্কে জানব। তাই এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বেল আইকনটা বাজিয়ে দাও। আমরা আজকে দেখে নেব তাপ বা হিট। তাপ বা হিট হলো এমন একটি শক্তি যে শক্তি গ্রহণে কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি পায় এবং বর্জনে সেই পদার্থের উষ্ণতা হ্রাস পায়। এবং উষ্ণতা হলো এমন একটি অবস্থা যে অবস্থা বলে দেবে যে ওই পদার্থটি অন্য কোনো পদার্থ থেকে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। তাহলে তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য বোঝা গেল। তাপ হলো কারণ এবং উষ্ণতা হলো তার ফল। তাপের এককগুলো দেখে নিই। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজন হয় তাকে ক্যালোরি বলে। এবং 1/4.186 এত ক্যালোরি তাপ উৎপাদনের জন্য যে পরিমাণ কার্য করতে হয় তাকে জুল বলে। এবার আমরা তাপের বেশ কয়েকটি ধর্ম সম্পর্কে জেনে নেব। যেমন আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ হলো কোনো একটি একক ভরের পদার্থের নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হবে এবং ওই একক ভরের জলের ওই সমপরিমাণ তাপ উৎপন্ন করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তার অনুপাতই হলো আপেক্ষিক তাপ। যেমন যদি আমি মনে করি যে 1 গ্রাম ভরের জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে তাপ প্রয়োজন হবে 1 গ্রাম তামার ওই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য ওই জলে যে পরিমাণ তাপ লেগেছে তার 0.09 এত গুণ তাপের প্রয়োজন হবে। তাই এটাই হলো তামার আপেক্ষিক তাপ। এবার দেখব তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা কি? তাপগ্রাহিতা হলো কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই হলো তাপগ্রাহিতা। তার তাপগ্রাহিতার সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। জলসম বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো একক ভরের পদার্থের উষ্ণতা বা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেই তাপ দিয়ে যতটা পরিমাণ জলের তাপমাত্রা ওই নির্দিষ্ট উষ্ণতা পাওয়া যাবে সেই পরিমাণ জলকে ওই পদার্থের জলসম বলে। অর্থাৎ যদি ধরে নিই যে কোনো একটি পদার্থের একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে ওই পরিমাণ তাপ দিয়ে যতটা পরিমাণ জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা যাবে সেটাই হলো ওই পদার্থের জলসম। জলসম সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাপের পরিমাপক যন্ত্র থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে কোনো পদার্থের উষ্ণতা মাপা হয়। এবার থার্মোমিটারে আমরা ভাগগুলো দেখব। যেমন প্রথমে ফারেনহাইট
ফারেনহাইট থার্মোমিটার। তা ফারেনহাইট থার্মোমিটারের মধ্যে বা ফারেনহাইট স্কেল যদি আমরা দেখি নিই, যে ফারেনহাইট স্কেল তৈরি করা, ফারেনহাইট স্কেল, তা ফারেনহাইট স্কেল তৈরি করতে গেলে দুটো মানে একটা স্থিরাঙ্কের প্রয়োজন হয়। স্থিরাঙ্ক বলতে কি বোঝায়? স্থিরাঙ্ক বলতে কি বোঝায়? অর্থাৎ একটা ফারেনহাইট স্কেল বা সেলসিয়াস স্কেল, যে কোনো স্কেল, এরকম পরিমাপক স্কেল তৈরি করতে গেলে দুটি নির্দিষ্ট উষ্ণতার প্রয়োজন হয়, আর ওই নির্দিষ্ট দুটি উষ্ণতাই হচ্ছে স্থিরাঙ্ক। এই দুটো নির্দিষ্ট উষ্ণতা, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্কর প্রয়োজন হয়। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কি? এক গ্রাম কোনো বিশুদ্ধ জলের, অর্থাৎ বিশুদ্ধ জলের উষ্ণতা, বিশুদ্ধ জলের অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল যে উষ্ণতায় বরফে পরিণত হয় সেটাই হলো নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? যেমন ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটে হচ্ছে জল বরফে পরিণত হয়, তাই এটাই হলো এর নিম্ন স্থিরাঙ্ক। এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? বিশুদ্ধ বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জলের উষ্ণতা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে জল ফুটতে শুরু করে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে হচ্ছে বিশুদ্ধ জল ফুটতে শুরু করে, সেটাই হলো তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যেমন ফারেনহাইট স্কেলে 112 ফারেনহাইট হচ্ছে সেই উষ্ণতা যেই উষ্ণতায় জল ফুটতে শুরু করে। তাহলে এর নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ফারেনহাইট। এখানে বলে রাখি, কোন বস্তুর গলনাঙ্ক কি? গলনাঙ্ক বলতে বোঝায় যে উষ্ণতায় কোনো পদার্থ গলতে শুরু করে এবং সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত সেই উষ্ণতা স্থির থাকে, সেটাই হলো গলনাঙ্ক। এই গলনাঙ্ক উপরে যদি চাপ সৃষ্টি করা হয়, তাহলে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে হচ্ছে গলনাঙ্ক কমে যায় এবং কিছু পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক বেড়ে যায়। কোন সব পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক কমে যায়? চাপ বৃদ্ধির ফলে। যেসব পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হলে হ্রাস পায়, অর্থাৎ আয়তন হ্রাস পায়, কোনো কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ফলে আয়তন হ্রাস পায়, চাপের ফলে তাদের গলনাঙ্কও কমে যায়। যেমন ঢালাই লোহা, পিতল, বরফ, এদের উপর যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে এদের গলনাঙ্ক কমে যায়। কিন্তু আবার উল্টো দিকে যেসব পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় গেলে আয়তনে বৃদ্ধি পায়, তাদের উপর চাপ সৃষ্টি করলে গলনাঙ্ক বৃদ্ধি পায়, যেরকম হচ্ছে তামা, মোম ইত্যাদি। দেখবো এবার সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল বরফে পরিণত হয়, ওটাই হলো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় এখানে জল ফুটতে শুরু করে, তাই ওটাই হলো এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে 100টি পার্ট থাকে, অর্থাৎ 100টি অন্তর থাকে। এবং যেটা ফারেনহাইট স্কেলে 32 ফারেনহাইট থেকে 212 ফারেনহাইট এর মধ্যে 180টি পার্ট থাকে। তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে আমরা তফাৎটা বুঝিনি। C/5 = F - 32 = 9। এটা হলো ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। কেলভিন স্কেলের সেলসিয়াস স্কেলের থেকে 273 ডিগ্রি কে বেশি থাকে, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেখানে
কেলভিনে 273 কেলভিন হবে, 273 কেলভিন, অর্থাৎ সেলসিয়াস স্কেলের থেকে সবসময় 273 বেশি থাকবে সম্পর্ক। তাহলে এদের তিনজনের মধ্যে সম্পর্ক করতে গেলে যদি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে পার্থক্য করতে হয়, এখানে কে মাইনাস 273/9, এই হচ্ছে এদের তিনজনের মধ্যে সম্পর্ক। যদি বলি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো বা ফারেনহাইট স্কেলে সেটা কত ডিগ্রি হবে, তাহলে আমরা বলবো 40 ডিগ্রি বাই 5 সমান সমান F মাইনাস 32/9। তাহলে ফারেনহাইট স্কেলে সেটা 104 হবে। যেটি হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে 40 ডিগ্রি হবে, ফারেনহাইট স্কেলে সেটা 104 হবে। -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রা সমান হয়। তাপের সঞ্চালন কয় প্রকারের হয় এবং কি কি? তাপের সঞ্চালন প্রধানত 3 ধরনের হয়। 1 নম্বর পরিবহন, পরিচলন, বিকিরণ। তা পরিবহন কোন ক্ষেত্রে হয় এবং কিভাবে হয়? পরিবহন সঞ্চালন অর্থাৎ তাপের পরিবহন সঞ্চালন, যেখানে কোনো পদার্থে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় সেই মাধ্যমে অণুগুলোকে সঞ্চালন করে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় না। অর্থাৎ যদি কোনো মাধ্যমে তাপ সঞ্চালিত হওয়ার সময় সেই মাধ্যমে অণুগুলো স্থান পরিবর্তন না হয়, তাহলে সেই ধরনের তাপের সঞ্চালনকে পরিবহন বলে। যেমন যে কোনো ধাতু যখন উত্তপ্ত করা হয়, যেমন একটা লোহার রডকে যদি আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এক প্রান্ত গরম করতে থাকি, তাহলে কিছুক্ষণ পরে অন্য প্রান্তটিও উত্তপ্ত হয়ে যাবে। তাহলে এখানে পরিবহন ঘটলো, কারণ এখানে লোহার যে অণুগুলো লোহা ধাতুটির অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায়নি, তাই এটা হলো পরিবহন। পরিচলন কি? যেখানে যে মাধ্যমে অণুগুলো নিজেরাই তাপটাকে এক স্থান থেকে আরেক স্থানে বহন করে নিয়ে যাবে, তা সেটি হলো পরিচলন। এবং বিকিরণ কি? বিকিরণ হলো যেখানে তাপের সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না, অর্থাৎ তাপ তরঙ্গায়িতভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং মাধ্যমকে উত্তপ্ত না করে। তাহলে আমরা কি হলো? পরিবহন হলো কোনো পদার্থের অণুগুলোকে স্থান পরিবর্তন না করে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, সেটা হলো পরিবহন। পরিচলন কি হলো? যেখানে পদার্থের অণুগুলোই নিজেরাই তাপকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে। এবং বিকিরণ হলো যেখানে মাধ্যমের কোনো প্রয়োজন পড়বে না, যেমন সূর্য থেকে আমাদের এখানে তাপ আসে। লীন তাপ। লীন তাপ কি? যে তাপ কোনো পদার্থের উষ্ণতার পার্থক্য না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটাবে তাকে লীন তাপ বলে। যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল থাকে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফে পরিণত হয়। এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমি 80 ক্যালোরি পার গ্রাম
তাপ বর্জন করে নিই অর্থাৎ শোষণ করে নিই, তা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফে পরিণত হয়ে যাবে। তার জন্য বরফের যে লিন তাপ হলো 80 ক্যালোরি। আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটতে থাকে, একে যদি 537 ক্যালোরি তাপ বেশি দিয়ে দেওয়া হয় তাহলে এটি বাষ্পে পরিণত হয়ে যাবে। সেহেতু বাষ্পের লিন তাপ হলো 537 ক্যালোরি। আমরা কিছুক্ষণ আগে আপেক্ষিক তাপ কি জেনেছি, তাপগ্রাহিতা কি জেনেছি। এবার ধরা যাক 100 গ্রাম ভরের তামার উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হবে, তাহলে তামাটি কতটা তাপ গ্রহণ করবে। এখানে তামার আপেক্ষিক তাপ দিয়ে দেওয়া হলো 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা দেখছি যে 100 গ্রাম ভরের তামার উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে। এখানে ছোট টি দিয়ে আমরা তাপগ্রাহিতাকে দেখাবো, অর্থাৎ টি বলতে এখানে 100 - 25 সমান 75 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা টি। এম বলতে বোঝাবো ভর, যেটা 100 গ্রাম দর হচ্ছে, এবং এস হলো আপেক্ষিক তাপ, যেটা 0.09 দর হয়েছে। তাহলে এখানে তাপ গ্রহণ বা বর্জন দুটোরই ফর্মুলা এক। তাহলে এখানে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ হল এমএসটি, অর্থাৎ এম হচ্ছে ভর, বস্তুর ভর 100 গ্রাম, ইন্টু এস হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ দর হচ্ছে 0.09 এবং হচ্ছে টি হচ্ছে 75। তাহলে আমরা পাচ্ছি কত? এত ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা কতটা দেখা গেল যে কতটা তাপ গ্রহণ করছে, 675 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড তাপ গ্রহণ করছে। আবার আরেকটি অঙ্ক দেখে নিই। একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো ধাতুকে 200 গ্রাম জলে ফেলে দেওয়া হলো, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো ধাতুকে, আচ্ছা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 80 গ্রাম ভরের কোনো ধাতুকে 200 গ্রাম জলে ফেলে দেওয়া হলো। জলের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল,
কিন্তু ধাতুটি ফেলার পর 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাভ করলো তাহলে ওই ধাতুটির আপেক্ষিক তাপ কত? কি বললাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 80 গ্রাম ভরের কোনো ধাতুকে 200 গ্রাম জলে ফেলে দেওয়া হলো। জলের তাপমাত্রা উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, কিন্তু ধাতুটি ফেলার ফলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাভ করলো। তাহলে ওই ধাতুর আপেক্ষিক তাপ কত? এখানে জলের মধ্যে ধাতুটি ফেলা হয়েছে। এবার একটা জিনিস ধরে নিতে হবে যে ওই ধাতুটি যতটা তাপ বর্জন করবে জল ততটাই তাপ গ্রহণ করবে। তাহলে আমরা দেখে নিই যে ধাতুটি কতটা তাপ বর্জন করছে। ধাতুটি তাপ বর্জন করে আমরা জানি তাপ গ্রহিত তাপ বর্জন একই সূত্র এমএসটি। এখানে যদি আমরা এসআই পদ্ধতিতে অর্থাৎ এসআই একক দিয়ে করে থাকি, অর্থাৎ জুল কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জুল কেজি ডিগ্রি সেন্টিগ্রেড এই একক দিয়ে করে থাকি, তাহলে এমএসটি এখানে এম হচ্ছে, তাহলে ধাতুটির কত গ্রামের ছিল? 80 গ্রামের। তাহলে 80 গ্রাম, তাহলে একে আমি 1000 দিয়ে ভাগ করলে কেজিতে চলে যাবে, তাহলে হয়ে যাবে 0.08 এত কেজি। তাহলে এখানে এম হয়ে গেল 0.08 এস। ধাতুর আপেক্ষিক তাপ কতটা আমি জানি না, এসি রাখলাম, ইন্টু টি। কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে যাচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রিতে আসছে, অর্থাৎ এখানে তাপ বর্জন করছে 75। তাহলে এখানে বর্জিত তাপ হচ্ছে, উষ্ণতা এখানে 75 হলো, তা বর্জিত তাপ হচ্ছে এটা 0.08 ইন্টু এস ইন্টু 75, এটা হচ্ছে বর্জিত তাপ। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে অঙ্কটায় জলের আপেক্ষিক তাপ 4200 জুল কেজি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। ধরে নেব যে ওখানে অর্থাৎ অঙ্কটায় জলের যে আপেক্ষিক তাপ সেটা 4200 অর্থাৎ 4200 এত জুল কেজি ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। তাহলে এখানে যে ধাতুটির তাপ বর্জন করবে তা কতটা? 0.08 ইন্টু এস ইন্টু 75, এবং ধাতুটি যেটা বর্জন করবে ওই জল ততটাই তাপ গ্রহণ করবে। তার জলের তাপ গ্রহণ হবে ওখানেও এমএসটি, অর্থাৎ এখানে জলের ক্ষেত্রে জলের তাপ গ্রহণ সেটাও এমএসটি। এখানে এম হচ্ছে 200 গ্রাম, তা 200 গ্রামকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি 0.2, তাহলে 0.2 ইন্টু এস এখানে 4200 আর টি এখানে যেহেতু প্রথমে 25 ডিগ্রি, প্রথমে কত ছিল? 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, জলের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দেওয়া আছে উষ্ণতায় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল আর সেটা লাভ করেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, তা 20 থেকে 25, তাহলে এখানে 20 আর 25-এর পার্থক্য 5। তাহলে এই যে তাপ যে গ্রহণ করলো জল এবং যেটা ধাতু বর্জন করলো, এই দুটো সমান হওয়ার কথা, অর্থাৎ এটা আর এটা এই দুটো এখানে সমান হতে হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 0.08 ইন্টু এস ইন্টু 75 সমানই
এই দুটোর গুণফল, এখানে 5 দুগুণ 10 যদি হয় তাহলে 1 হয়ে গেল, যেহেতু পয়েন্ট রয়েছে, তার মানে 42ই থাকছে। ইন্টু 5, তাহলে এখান থেকে এস সমান সমান 0.2 ইন্টু 4200 ইন্টু 5 ডিভাইডেড বাই 0.08 ইন্টু 75। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকুটি করি দেখব যে 700 জুল, কারণ এখানে উপরে 4200 থাকছে, আর নিচে যদি কাটা করি এত জুল কেজি ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তা এইভাবে এই অঙ্কগুলো করা হয়। তা আজকে এই পর্যন্তই। এর উপরে হতে পারে যে আমি একটা ভিডিও আনতেও পারি, যদি প্রশ্ন উত্তরে কোনো ভিডিও আনতে পারি তাহলে নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো।